এদিকে জেলের ভিতরে আমরা দুইজনে প্রস্তুত হচ্ছিলাম অনশন ধর্মঘট করার জন্য। আমরা আলোচনা করে ঠিক করেছি, যাই হোক না কেন আমরা অনশন ভাঙব না। যদি এই পথেই মৃত্যু এসে থাকে তবে তাই হবে। জেল কর্তৃপক্ষ, বিশেষ করে সুপারিনটেনডেন্ট আমির হোসেন সাহেব ও তখনকার দিনে রাজবন্দীদের ডেপুটি জেলার মোখলেসুর রহমান সাহেব আমাদের বোঝাতে অনেক চেষ্টা করলেন। আমরা তাদের বললাম, আপনাদের বিরুদ্ধে আমাদের বলবার কিছু নাই, আর আমরা সেজন্য অনশন করছি না। সরকার আমাদের বছরের পর বছর বিনা বিচারে আটক রাখছে, তারই প্রতিবাদ করার জন্য অনশন ধর্মঘট করছি। এতদিন জেল খাটলাম, আপনাদের সাথে আমাদের মনোমালিন্য হয় নাই, কারণ আমরা জানি যে সরকারের হুকুমেই আপনাদের চলতে হয়। মোখলেসুর রহমান সাহেব খুবই অমায়িক, ভদ্র ও শিক্ষিত ছিলেন। তিনি খুব লেখাপড়া করতেন। 15ই ফেব্রুয়ারি তারিখে সকালবেলা আমাকে জেল গেটে নিয়ে যাওয়া হলো এই কথা বলে যে আমার সাথে আলোচনা আছে অনশন ধর্মঘটের ব্যাপার নিয়ে। আমি যখন জেল গেটে পৌঁছালাম, দেখি একটু পরেই মহিউদ্দিনকেও নিয়ে আসা হয়েছে একই কথা বলে। কয়েক মিনিট পরে আমার মালপত্র, কাপড় চোপড় ও বিছানা নিয়ে জমাদার সাহেব হাজির। বললাম, ব্যাপার কি? কর্তৃপক্ষ বললেন, আপনাদের অন্য জেলে পাঠানোর হুকুম হয়েছে। জিজ্ঞাসা করলাম, কোন জেলে? কেউ কিছু বলেন না। এদিকে আর্মড পুলিশ আইবি অফিসারও প্রস্তুত হয়ে এসেছে। খবর চাপা থাকে না। একজন আমাকে বলে দিল, ফরিদপুর জেলে। দুইজনকেই এক জেলে পাঠানো হচ্ছে। তখন 9টা বেজে গেছে। 11টায় নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ে। সেই জাহাজ আমাদেরকে ধরতে হবে। আমি দেরি করতে শুরু করলাম, কারণ তা না হলে কেউই জানবে না আমাদের কোথায় পাঠাচ্ছে। প্রথমে আমার বইগুলি এক এক করে মেলাতে শুরু করলাম, তারপর কাপড়গুলি। হিসাব নিকাশ, কত টাকা হয়েছে, কত টাকা আছে। দেরি করতে করতে 10টা বাজিয়ে দিলাম। রওনা করতে আরও আধা ঘন্টা লাগিয়ে দিলাম। আর্মড পুলিশের সুবেদার ও গোয়েন্দা কর্মচারীরা তাড়াতাড়ি করছিল। সুবেদার পাকিস্তান হওয়ার সময় গোপালগঞ্জে ছিল এবং সে একজন বেলুচি ভদ্রলোক। আমাকে খুবই ভালোবাসত এবং শ্রদ্ধা করত। আমাকে পাকিস্তানের পক্ষে কাজ করতে দেখেছে। আমাকে দেখেই বলে বসল, ইয়ে কিয়া বাত হে, আপ জেলখানা মে। আমি বললাম, কিসমত। আর কিছুই বললাম না। আমাদের জন্য বন্ধ ঘোড়ার গাড়ি আনা হয়েছে। গাড়ির ভিতর জানালা উঠিয়ে ও দরজার কপাট বন্ধ করে দিল। দুইজন ভিতরেই আমাদের সাথে বসলো, আর একটা গাড়িতে অন্যরা পিছনে পিছনে ভিক্টোরিয়া পার্কের পাশে রোডের দিকে চলল। সেখানে যেয়ে দেখি পূর্বেই একজন আর্ম পুলিশ ট্যাক্সি রিজার্ভ করে দাঁড়িয়ে আছে। তখন ট্যাক্সি পাওয়া খুবই কষ্টকর ছিল। আমরা আস্তে আস্তে নামলাম ও উঠলাম। কোনো চেনা লোকের সাথে দেখা হলো না, যদিও এদিক ওদিক অনেকবার তাকিয়েছিলাম। ট্যাক্সি তাড়াতাড়ি চালাতে বলল। আমি ট্যাক্সিওয়ালাকে বললাম, বেশি জোরে চালাবেন না, কারণ বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায়। আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। এখন উপায়, কোথায় আমাদের নিয়ে যাবে? রাত 1টায় আর একটা জাহাজ ছাড়বে। আমাদের নারায়ণগঞ্জ থানায় নিয়ে যাওয়া হলো। ওপরওয়ালাদের টেলিফোন করলো এবং হুকুম নিল থানায় রাখতে। আমাদের পুলিশ ব্যারাকের একটা ঘরে নিয়ে যাওয়া হলো। একজন চেনা লোককে থানায় দেখলাম। তাকে বললাম শামসুজ্জোহাকে খবর দিতে। খান সাহেব, ওসমান আলী সাহেবের বাড়ি সকলেই চিনে। 1 ঘন্টার মধ্যে জোহা সাহেব, বজলুর রহমান ও আরও অনেকে থানায় এসে হাজির। আমাদের জন্য খাবার নিয়ে এসেছে। পরে আলমাস আলীও দেখতে এসেছিল। আমি ওদের বললাম, রাতে হোটেলে খেতে যাব। কোন হোটেলে যাব বলে যান। আপনারা পূর্বেই সেই হোটেলে বসে থাকবেন, আলাপ আছে। আমাদের কেন বদলি করেছে ঢাকা জেল থেকে ফরিদপুর জেলে এর মধ্যেই বলে দিলাম। বেশি সময় তাদের থাকতে দিল না থানায়। হোটেলের নাম বলে বিদায় নিল। আমি বললাম, রাত 8টা থেকে 8:30টায় আমরা পৌঁছাবো। নতুন একটা হোটেল হয়েছে ঢাকা নারায়ণগঞ্জ রোডের উপরে। হোটেলটা দোতলা। আমি সুবেদার সাহেবকে বললাম, আমাদের খাওয়া দাওয়ার দরকার, চলুন হোটেলে খাই, সেখান থেকে জাহাজঘাটে চলে যাব। সে রাজি হলো। আমার কথা ফেলবে না এ আমার বিশ্বাস ছিল। আর আমাদের তো খাওয়াতে হবে। একজন সিপাহী দিয়ে মালপত্র স্টেশনে পাঠিয়ে দিল, আর আমরা যথাসময়ে হোটেলে পৌঁছলাম। দোতলায় একটা ঘরে বসার ব্যবস্থা ছিল। সেখানে আমাদের খাবার বন্দোবস্ত করে রেখেছে। আমরা বসে পড়লাম। 8-10 জন কর্মী নিয়ে জোহা সাহেব বসে আছেন।
আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া করলাম, আলাপ আলোচনা করলাম। ভাসানী সাহেব, হক সাহেব ও অন্যান্য নেতাদের খবর দিতে বললাম। খবরের কাগজে যদি দিতে পারে চেষ্টা করবে। বললাম, সাপ্তাহিক ইত্তেফাক তো আছেই। আমরা যে আগামীকাল থেকে আমরণ অনশন শুরু করব সে কথাও তাদের বললাম, যদিও তারা পূর্বেই খবর পেয়েছিল। নারায়ণগঞ্জের কর্মীদের ত্যাগ ও তিতিক্ষার কথা কোনো রাজনৈতিক কর্মী ভুলতে পারে না। তারা আমাকে বলল, 21শে ফেব্রুয়ারি তারিখে নারায়ণগঞ্জে পূর্ণ হরতাল হবে। রাষ্ট্রভাষা বাংলার দাবি তো আছেই, আপনাদের মুক্তির দাবিও আমরা করব। এখানেও আমাকে নেতারা প্রশ্ন করল, মহিউদ্দিনকে বিশ্বাস করা যায় কিনা, আবার বাইরে এসে মুসলিম লীগ করবে না তো? আমি বললাম, আমাদের কাজ আমরা করি, তার কর্তব্য সে করবে, তবে মুসলিম লীগ করবে না সে সম্বন্ধে কোনো সন্দেহ নাই। সে বন্দী, তার মুক্তি চাইতে আপত্তি কি? মানুষকে ব্যবহার, ভালোবাসা ও প্রীতি দিয়েই জয় করা যায়, অত্যাচার, জুলুম ও ঘৃণা দিয়ে জয় করা যায় না। রাত 11টায় আমরা স্টেশনে আসলাম। জাহাজ ঘাটেই ছিল। আমরা উঠে পড়লাম। জাহাজ না ছাড়া পর্যন্ত সহকর্মীরা অপেক্ষা করল। রাত 1টার সময় সকলের কাছ থেকে বিদায় নিলাম। বললাম, জীবনে আর দেখা না হতেও পারে, সকলে যেন আমাকে ক্ষমা করে দেয়। দুঃখ আমার নাই, একদিন মরতেই হবে। অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে। জাহাজ ছেড়ে দিল। আমরা বিছানা করে শুয়ে পড়লাম। সকালে দুইজনে পরামর্শ করে ঠিক করলাম জাহাজে অনশন করি কি করে। আমাদের জেলে নিতে হবে অনশন শুরু করার পূর্বে। সমস্ত দিন জাহাজ চলল। রাতে গোয়ালন্দ ঘাটে এলাম। সেখান থেকে ট্রেনে রাত 4টায় ফরিদপুর পৌঁছালাম। রাতে আমাদের জেল কর্তৃপক্ষ গ্রহণ করল না। আমরা দুইজনে জেল সিপাহীদের ব্যারাকের বারান্দায় কাটালাম। সকালবেলা সুবেদার সাহেবকে বললাম, জেল অফিসাররা না আসলে তো আমাদের জেলে নিবে না, চলেন কিছু নাস্তা করে আসি। নাস্তা খাবার ইচ্ছা আমাদের নাই, তবে যদি কারোর সাথে দেখা হয়ে যায় তাহলে ফরিদপুরের সহকর্মীরা জানতে পারবে আমরা ফরিদপুর জেলে আছি এবং অনশন ধর্মঘট করছি। আধা ঘন্টা দেরি করলাম, কাউকেও দেখি না। চায়ের দোকানের মালিক এসেছে, তাকে আমি আমার নাম বললাম এবং খবর দিতে বললাম আমার সহকর্মীদের। আমরা জেলের দিকে রওনা করছি। এমন সময় আওয়ামী লীগের এক কর্মী, তার নামও মহিউদ্দিন, সকলে মহি বলে ডাকে, তার সঙ্গে দেখা। আমি যখন ফরিদপুরে 1946 সালের ইলেকশনে ওয়ার্কার ইনচার্জ ছিলাম, তখন আমার সাথে সাথে কাজ করেছে। মহি সাইকেলে যাচ্ছিল, আমি তাকে দেখে ডাক দিলাম নাম ধরে। সে সাইকেল থেকে আমাকে দেখে এগিয়ে আসলো। আইবি নিষেধ করছিল, আমি শুনলাম না। তাকে এক ধমক দিলাম এবং মহিকে বললাম, আমাদের ফরিদপুর জেলে এনেছে এবং আজ থেকে অনশন করছি, সকলকে এ খবর দিতে। আমরা জেল গেটে চলে আসলাম। মহিও সাথে সাথে আসলো। আমরা জেল গেটে এসে দেখি জেলার সাহেব, ডেপুটি জেলার সাহেব এসে গেছেন। আমাদের তাড়াতাড়ি ভিতরে নিয়ে যেতে বললেন। তারা পূর্বেই খবর পেয়েছিলেন, জায়গাও ঠিক করে রেখেছেন, তবে রাজবন্দীদের সাথে নয়, অন্য জায়গায়। আমরা তাড়াতাড়ি ওষুধ খেলাম পেট পরিষ্কার করবার জন্য। তারপর অনশন ধর্মঘট শুরু করলাম। 2 দিন পর অবস্থা খারাপ হলে আমাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আমাদের দুজনেরই শরীর খারাপ। মহিউদ্দিন ভুগছে প্লুরিসিস রোগে আর আমি ভুগছি নানা রোগে। 4 দিন পরে আমাদের নাক দিয়ে জোর করে খাওয়াতে শুরু করলো। মহাবিপদ। নাকের ভিতর নল দিয়ে পেটের মধ্যে পর্যন্ত দেয়, তারপর নলের মুখে একটা কাপের মতো লাগিয়ে দেয়। একটা ছিদ্রও থাকে। সে কাপের মধ্যে দুধের মতো পাতলা করে খাবার তৈরি করে পেটের ভিতর ঢেলে দেয়। এদের কথা হলো মরতে দেব না। আমার নাকে একটা ব্যারাম ছিল, 2-3 বার দেবার পরেই ঘা হয়ে গেছে, রক্ত আসে আর যন্ত্রণা পাই। আমরা আপত্তি করতে লাগলাম, জেল কর্তৃপক্ষ শুনছে না। খুবই কষ্ট হচ্ছে। আমার 2টা নাকের ভিতরেই ঘা হয়ে গেছে। তারা হ্যান্ডকাপ পরানোর লোকজন নিয়ে আসে। বাধা দিলে হ্যান্ডকাপ পরিয়ে জোর করে ধরে খাওয়াবে। আমাদের শরীরও খুব দুর্বল হয়ে পড়েছে। 5-6 দিন পরে বিছানা থেকে ওঠার শক্তি হারিয়ে ফেলেছি। আমরা ইচ্ছা করে কাগজ লেবুর রস দিয়ে লবণ পানি খেতাম,
কারণ এর মধ্যে কোনো ফুড ভ্যালু নাই। আমাদের ওজনও কমতেছিল। নাকের মধ্য দিয়ে নল দিয়ে খাওয়ার সময় নলটা একটু এদিক ওদিক হলেই আর উপায় থাকবে না। সিভিল সার্জন সাহেব, ডাক্তার সাহেব ও জেল কর্তৃপক্ষ আমাদের কোনো অসুবিধা না হয় তার চেষ্টা করছিলেন। বারবার সিভিল সার্জন সাহেব অনশন করতে নিষেধ করছিলেন। আমার ও মহিউদ্দিনের শরীর অতিশয় দুর্বল হয়ে পড়েছে। এখন আর বিছানা থেকে উঠবার শক্তি নাই। আমার হার্টের অবস্থা খারাপ হয়ে পড়েছে বুঝতে পারলাম। প্যালপিটিশন হয় ভীষণভাবে, নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়। ভাবলাম আর বেশি দিন নাই। একজন কয়েদিকে দিয়ে গোপনে কয়েক টুকরা কাগজ আনালাম। যদিও হাত কাঁপে, তথাপি ছোট ছোট করে 4টা চিঠি লিখলাম। আব্বার কাছে একটা, রেনুর কাছে একটা, আর 2টা শহীদ সাহেব ও ভাসানী সাহেবের কাছে। 2-1 দিন পরে আর লেখার শক্তি থাকবে না। 21শে ফেব্রুয়ারি আমরা উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে কাটালাম। রাতে সিপাহীরা ডিউটিতে এসে খবর দিল ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে, কয়েকজন লোক গুলি খেয়ে মারা গেছে। রেডিওর খবর, ফরিদপুরে হরতাল হয়েছে। ছাত্রছাত্রীরা শোভাযাত্রা করে জেলগেটে এসেছিল। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল। রাষ্ট্রভাষা বাংলা চাই, বাঙালিদের শোষণ করা চলবে না, শেখ মুজিবের মুক্তি চাই, রাজবন্দীদের মুক্তি চাই, আরও অনেক স্লোগান। আমার খুব খারাপ লাগলো, কারণ ফরিদপুর আমার জেলা। মহিউদ্দিন নামে কোনো স্লোগান দিচ্ছে না কেন? শুধু রাজবন্দীদের মুক্তি চাই বললেই তো হতো। রাতে যখন ঢাকার খবর পেলাম তখন ভীষণ চিন্তাযুক্ত হয়ে পড়লাম। কত লোক মারা গেছে বলা কষ্টকর, তবে অনেক লোক গুলি খেয়ে মারা গেছে শুনেছি। 2 জনে পাশাপাশি বিছানায় শুয়ে আছি। ডাক্তার সাহেব আমাদের নড়াচড়া করতে নিষেধ করেছেন, কিন্তু উত্তেজনায় উঠে বসলাম। 2 জন কয়েদি ছিল আমাদের পাহারা দেবার এবং কাজকর্ম করে দেবার জন্য। তাড়াতাড়ি আমাদের ধরে শুইয়ে দিল। খুব খারাপ লাগছিল। মনে হচ্ছিল চিন্তা শক্তি হারিয়ে ফেলেছি। গুলি করার তো কোনো দরকার ছিল না। হরতাল করবে, সভা ও শোভাযাত্রা করবে, কেউ তো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না। কোনো গোলমাল সৃষ্টি করার কথা তো কেউ চিন্তা করে নাই। 144 ধারা দিলেই গোলমাল হয়, না দিলে গোলমাল হওয়ার সম্ভাবনা কম থাকে। অনেক রাতে একজন সিপাহী এসে বলল, ছাত্র মারা গেছে অনেক, বহু লোক গ্রেপ্তার হয়েছে। রাতে আর কোনো খবর নাই। ঘুম তো এমনিই হয় না, তারপর আবার এই খবর। পরের দিন 9-10টার সময় বিরাট শোভাযাত্রা বের হয়েছে। বড় রাস্তার কাছেই জেল। শোভাযাত্রীদের স্লোগান পরিষ্কার শুনতে পেলাম। হাসপাতালের দোতলা থেকে দেখাও যায়, কিন্তু আমরা নিচের তলায়। হর্ন দিয়ে একজন বক্তৃতা করছে। আমাদের জানাবার জন্যই হবে। কি হয়েছে ঢাকায় আমরা কিছু কিছু বুঝতে পারলাম। জেল কর্তৃপক্ষ আমাদের কোনো খবর দিতে চায় না। আমরা যেন কোনো খবর না পাই আর কোনো খবর না দিতে পারি বাইরে, এই তাদের চেষ্টা। খবরের কাগজ তো একদিন পরে আসবে ঢাকা থেকে। 22 তারিখ সারাদিন ফরিদপুরে শোভাযাত্রা চলল। কয়েকজন ছাত্রছাত্রী এক জায়গায় হলেই স্লোগান দেয়। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা রাস্তায় বেড়ায় আর স্লোগান দেয়। 22 তারিখে খবরের কাগজ এলো। কিছু কিছু খবর পেলাম। মুসলিম লীগ সরকার কত বড় অপরিণামদর্শিতার কাজ করল। মাতৃভাষা আন্দোলনে পৃথিবীতে এই প্রথম বাঙালিরাই রক্ত দিল। দুনিয়ার কোথাও মাতৃভাষা আন্দোলন করার জন্য গুলি করে হত্যা করা হয় নাই। জনাব নুরুল আমিন বুঝতে পারলেন না আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল। গুলি হলো মেডিকেল কলেজ হোস্টেলের এরিয়ার ভেতরে, রাস্তায়ও নয়। 144 ধারা ভঙ্গ করলেও গুলি না করে গ্রেপ্তার করলেই তো চলতো। আমি ভাবলাম দেখব কিনা জানি না, তবে রক্ত যখন আমাদের ছেলেরা দিয়েছে তখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে আর কোনো উপায় নাই। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। বাংলাদেশের মুসলিম লীগ নেতারা বুঝলেন না। কে বা কারা খাজা সাহেবকে উর্দুর কথা বলালেন আর কেনই বা তিনি বললেন? তারা তো জানতেন উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার কথা বলে মিস্টার জিন্নার মতো নেতাও বাধা না পেয়ে ফিরে যেতে পারেন নাই। সেখানে খাজা সাহেব এবং তার দলবলের অবস্থা কি হবে? একটা বিশেষ গোষ্ঠী যারা ষড়যন্ত্রের রাজনীতি করতে শুরু করেছেন, তারাই তাকে জনগণ থেকে যাতে দূরে সরে পড়েন তার বন্দোবস্ত করলেন। সাথে সাথে তার সমর্থক নুরুল আমিন সাহেবও
যাতে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যান সে ব্যবস্থাও করালেন। কারণ ভবিষ্যতে এই বিশেষ গোষ্ঠী কোনো একটা গভীর ষড়যন্ত্রের প্রস্তুতি গ্রহণ করছে। যদিও খাজা সাহেবের জনসমর্থন কোনোদিন বাংলাদেশে ছিল না। খবরের কাগজে দেখলাম মওলানা আব্দুর রশিদ তর্কবাগিস এমএলএ, খয়রাত হোসেন এমএলএ, খান সাহেব ওসমান আলী এমএলএ এবং মোহাম্মদ আবুল হোসেন ও খন্দকার মোস্তাক আহমেদ সহ শত শত ছাত্র ও কর্মীকে গ্রেপ্তার করেছে। দু একদিন পরে দেখলাম কয়েকজন প্রফেসর, মাওলানা ভাসানী, শামসুল হক সাহেব ও বহু আওয়ামী লীগ নেতা ও কর্মীকে গ্রেপ্তার করেছে। নারায়ণগঞ্জে খান সাহেব ওসমান আলীর বাড়ির ভিতরে ঢুকে ভীষণ মারপিট করেছে। বৃদ্ধ খান সাহেব ও তার ছেলে মেয়েদের উপর অকথ্য অত্যাচার হয়েছে। সমস্ত ঢাকায় ও নারায়ণগঞ্জে এক ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের কোনো কর্মী বোধহয় আর বাইরে নাই। আমাদের অবস্থা এখন এমন পর্যায়ে এসেছে যে কোনো মুহূর্তে মৃত্যুর শান্তি ছায়ায় চিরদিনের জন্য স্থান পেতে পারি। সিভিল সার্জন সাহেব দিনের মধ্যে ৫-৭ বার আমাদের দেখতে আসেন। ২৫ তারিখ সকালে যখন আমাকে তিনি পরীক্ষা করছিলেন, হঠাৎ দেখলাম তার মুখ গম্ভীর হয়ে গেছে। তিনি কোনো কথা না বলে মুখ কালো করে বেরিয়ে গেলেন। আমি বুঝলাম আমার দিন ফুরিয়ে গেছে। কিছু সময় পরে আবার ফিরে এসে বললেন, এভাবে মৃত্যুবরণ করে কি কোনো লাভ হবে? বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে। আমার কথা বলতে কষ্ট হয়। আস্তে আস্তে বললাম, অনেক লোক আছে, কাজ পড়ে থাকবে না। দেশকে ও দেশের মানুষকে ভালোবাসি, তাদের জন্যই জীবন দিতে পারলাম, এই শান্তি। ডেপুটি জেলার সাহেব বললেন, কাউকেও খবর দিতে হবে কিনা? আপনার ছেলে মেয়ে ও স্ত্রী কোথায়? আপনার আব্বার কাছে কোনো টেলিগ্রাম করবেন? বললাম, দরকার নাই, আর তাদের কষ্ট দিতে চাই না। আমি আশা ছেড়ে দিয়েছি। হাত পা অবশ হয়ে আসছিল। হার্টের দুর্বলতা না থাকলে এত তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়তাম না। একজন কয়েদি ছিল, আমার হাত পায়ে সরিষার তেল গরম করে মালিশ করতে শুরু করলো। মাঝে মাঝে ঠান্ডা হয়ে যাচ্ছিল। মহিউদ্দিনের অবস্থাও ভালো না, কারণ প্লুরোসিস আবার আক্রমণ করে বসেছে। আমার চিঠি চারখানা একজন কর্মচারীকে ডেকে তার কাছে দিয়ে বললাম, আমার মৃত্যুর পরে চিঠি চারখানা ফরিদপুরে আমার এক আত্মীয়ের কাছে পৌঁছে দিতে। তিনি কথা দিলেন, আমি তার কাছ থেকে ওয়াদা নিলাম। বারবার আব্বা, মা, ভাই বোনদের চেহারা ভেসে আসছিল আমার চোখের সামনে। রেনুর দশা কি হবে? তার তো কেউ নাই দুনিয়ায়। ছোট ছেলে মেয়ে দুইটার অবস্থাই বা কি হবে? তবে আমার আব্বা ও ছোট ভাই ওদের ফেলবে না, এ বিশ্বাস আমার ছিল। চিন্তা শক্তিও হারিয়ে ফেলছিলাম। হাসিনা, কামালকে একবার দেখতেও পারলাম না। বাড়ির কেউ খবর পায় নাই, পেলে নিশ্চয়ই আসতো। মহিউদ্দিনের তো কেউ ফরিদপুর নাই। বরিশালের এক গ্রামে তার বাড়ি। ভাইরা বড় বড় চাকরি করেন। এক ভাই ছাড়া কেউ বেশি খবর নিতেন না। তিনি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ছিলেন, তাকে আমি জানতাম। যা হোক, মহিউদ্দিন ও আমি পাশাপাশি 2টা খাট পেতে নিয়েছিলাম। একজন আরেকজনের হাত ধরে শুয়ে থাকতাম। দুজনেই চুপচাপ হয়ে পড়ি। আমার বুকে ব্যথা শুরু হয়েছে। সিভিল সার্জন সাহেবের কোনো সময় অসময় ছিল না। আসছেন, দেখছেন, চলে যাচ্ছেন। 27 তারিখ দিনের বেলা আমার অবস্থা আরও খারাপ হয়ে পড়ল। বোধহয় আর 2-1 দিন বাঁচতে পারি। 27 তারিখ রাত 8টার সময় আমরা দুইজনই চুপচাপ শুয়ে আছি। কারো সাথে কথা বলার ইচ্ছাও নাই, শক্তিও নাই। দুইজনেই শুয়ে শুয়ে কয়েদির সাহায্যে অজু করে খোদার কাছে মাপ চেয়ে নিয়েছি। দরজা খুলে বাইরে থেকে ডেপুটি জেলার এসে আমাদের কাছে বসলেন এবং বললেন, আপনাদের যদি মুক্তি দেয়া হয় তবে খাবেন তো? বললাম, মুক্তি দিলে খাবো, না দিলে খাবো না, তবে আমার লাশ মুক্তি পেয়ে যাবে। ডাক্তার সাহেব এবং আরও কয়েকজন কর্মচারী এসে গেছে চেয়ে দেখলাম। ডেপুটি জেলার সাহেব বললেন, আমি পড়ে শোনাই, আপনার মুক্তির অর্ডার এসে গেছে রেডিওগ্রামে, এবং জেলা ম্যাজিস্ট্রেট সাহেবের অফিস থেকেও অর্ডার এসেছে। 2টা অর্ডার পেয়েছি। তিনি পড়ে শোনালেন। আমি বিশ্বাস করতে চাইলাম না। মহিউদ্দিন শুয়ে শুয়ে অর্ডারটা দেখল এবং বলল যে, তোমার অর্ডার এসেছে। আমাকে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ডেপুটি সাহেব বললেন, আমাকে অবিশ্বাস করার কিছুই নাই, কারণ আমার কোনো স্বার্থ নাই। আপনার মুক্তির আদেশ সত্যি এসেছে। ডাক্তার সাহেব ডাবের পানি আনিয়েছেন। মহিউদ্দিনকে 2 জন ধরে বসিয়ে দিলেন। সে আমাকে বলল,
তোমাকে ডাবের পানি আমি খাইয়ে দিব। 2 চামচ ডাবের পানি দিয়ে মহিউদ্দিন আমার অনশন ভাঙিয়ে দিল। মহিউদ্দিনের কোনো অর্ডার আসে নাই এখনো। এটা আমায় আরও পীড়া দিতে লাগলো। ওকে ছেড়ে যাব কেমন করে? মুক্তির আদেশ এলেও জেলের বাইরে যাবার শক্তি আমার নেই। সিভিল সার্জন সাহেবও ছাড়বেন না। মাঝে মাঝে ডাবের পানি আমাকে খেতে দিচ্ছিল। রাত কেটে গেল। সকালে একটু খেলেও ডাব খেতে দিল। আমি অনেকটা সুস্থ বোধ করতে লাগলাম। কিন্তু মহিউদ্দিনকে ফেলে যাব কেমন করে? দুজন একসাথে ছিলাম। আমি চলে গেলে ওর উপায় কি হবে? কে দেখবে? যদি ওকে না ছাড়ে? ওর অবস্থা তো আমারই মতো। তবে কেন ছাড়বে না? আমি তো পাকিস্তান হওয়ার পর থেকে ক্ষমতাসীন মুসলিম লীগ দলের নেতাদের দুশমন হয়ে পড়েছি। কিন্তু মহিউদ্দিন তো জেলে আসার পূর্বদিন পর্যন্তও মুসলিম লীগের বিশিষ্ট সদস্য ছিল। রাজনীতিতে দেখা গেছে একই দলের লোকের মধ্যে মতবিরোধ হলে দুশমনী বেশি হয়। সকাল 10টার দিকে খবর পেলাম আব্বা এসেছেন। জেল গেটে আমাকে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই কর্তৃপক্ষ তাকে ভিতরে নিয়ে আসলেন। আমাকে দেখেই আব্বার চোখে পানি এসে গেছে। আব্বার সহ্য শক্তি খুব বেশি। কোনো মতে চোখের পানি মুছে ফেললেন। কাছে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বললেন, তোমার মুক্তির আদেশ হয়েছে। তোমাকে আমি নিয়ে যাব বাড়িতে। আমি ঢাকায় গিয়েছিলাম তোমার মা, রেনু, হাসিনা ও কামালকে নিয়ে। 2 দিন বসে রইলাম। কেউ খবর দেয় না তোমাকে কোথায় নিয়ে গেছে। তুমি ঢাকায় নাই একথা জেলগেট থেকে বলেছে। যদিও পরে খবর পেলাম তুমি ফরিদপুর জেলে আছো। তখন যোগাযোগ ব্যবস্থা বন্ধ। নারায়ণগঞ্জ এসে যে জাহাজ ধরব তারও উপায় নেই। তোমার মা ও রেনুকে ঢাকায় রেখে আমি চলে এসেছি। কারণ আমার সন্দেহ হয়েছিল তোমাকে ফরিদপুর নেওয়া হয়েছে কিনা। আজই টেলিগ্রাম করব, তারা যেন বাড়িতে রওনা হয়ে যায়। আমি আগামীকাল বা পরশু তোমাকে নিয়ে রওনা করব। বাকি খোদা ভরসা। সিভিল সার্জন সাহেব বলেছেন, তোমাকে নিয়ে যেতে হলে লিখে দিতে হবে যে আমার দায়িত্বে নিয়ে যাচ্ছি। আব্বা আমাকে সান্ত্বনা দিলেন এবং বললেন তিনি খবর পেয়েছেন মহিউদ্দিনও মুক্তি পাবে, তবে একসাথে ছাড়বে না, একদিন পরে ছাড়বে।